নমস্কার। খবরদার কথা নয়, প্রচণ্ড দাবাদহ। এই অবস্থায় খবরদার কথা নয়, রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছু সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রেখেছিল, অনেক মানুষের সঙ্গে কথা বলেছিল। আমাদের অনুষ্ঠান পরিচালিত হবার পর হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু রাজ্য সরকার 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। আমরা সাধুবাদ জানাই, কারণ এই দাবাদহের মাঝখানে পড়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়বেন, তখন স্বাভাবিকভাবে সমালোচনার মুখে পড়তে হতে পারে সরকার। এটা একটা ভালো সিদ্ধান্ত, কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে এই দাবাদহটা কেন? একটা ভৌগোলিক কারণ আছে। কর্কটক্রান্তি রেখার ওপরে 21শে মার্চের পর থেকে সূর্য লম্বভাবে কিরণ দেবে, ফলে দিনের পরিমাণ বাড়বে, স্বাভাবিকভাবে উত্তাপের পরিমাণও বাড়বে। এই ঘটনাটা যদি মৌসুমি বায়ুর কথা বলি, ভারত মৌসুমি অঞ্চলের একটা দেশ, মৌসুমি বায়ুর কথা যদি বলি, 6ই জুন বা 7ই জুনের নাগাদ মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করার কথা। এটা বিভিন্ন বঙ্গোপসাগরীয় অংশ থেকে ঢুকতে পারে, ভারত মহাসাগরীয় অংশ থেকে ঢুকবে। এই যে জায়গাটা, দক্ষিণ ভারত থেকে মূলত বৃষ্টিপাত চালু হতে পারে। কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি, আমাদের যা সমুদ্র উপকূল থেকে আমাদের যা উচ্চতা, সেখানে কিন্তু এই গরমটা হওয়ার কথা ছিল না। আমরা সম্প্রতি, খবরদার কথা নয়, নির্বাচনের কাজে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং বিশেষ করে ধলাইয়ে গিয়ে আমরা অবাক হয়ে গিয়েছি যে ওখানকার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। খবর নিয়ে জানলাম, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা ব্যাপক পরিমাণে রাবার বাগান হওয়ার জন্যই এই ঘটনাটা ঘটছে। আমরা জানি না, কিন্তু এটা ঠিক প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে। তা এই পরিস্থিতির জন্য এই গাছ কেটে ফেলা, ব্যাপকভাবে গাছ কেটে ফেলাটাই কি একটা অন্যতম কারণ কিনা? অনেক বিষয় রয়েছে, কিন্তু এর মাঝখানে থেকে বিজ্ঞানসম্মত উপায়ে মানুষকে বাঁচিয়ে আনার পথ কী, মানুষ কীভাবে রক্ষা পাবেন, সেই জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর ইন্দ্রজিৎ পাল মহোদয়কে। তিনি এসেছেন, আমার বাঁ দিকে বসেছেন। আমাদের এই খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ পরিশ্রম করছেন, তারপরেও আমাদের যে সময় দিয়েছেন আজকের এই জায়গায়। ইন্দ্রদা, এই যে মানে স্পষ্টই জিজ্ঞেস করি যে আমরা যে প্রচণ্ড দাবাদহের মধ্যে পড়লাম, একজন চিকিৎসক হিসেবে এবং এই রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আপনি কি কারণ বলে মনে করছেন? এই দাবাদহটার কারণটা কি? আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন? প্রথমেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকে আমার নমস্কার ও শুভেচ্ছা। আজকের এই যে অনুষ্ঠানের মুখ্য বিষয় হচ্ছে যে অত্যধিক যে তাপপ্রবাহ যা চলছে আমাদের ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে, এই তাপ প্রবাহের জন্য মানুষের শরীর এবং ওভারঅল যে পুরা মানে আমাদের যে বসবাস করার যে প্রাণী জগৎ, তাদের উপর যে একটা প্রভাব, একটা নেগেটিভ প্রভাব, সেই যে প্রভাবের জন্য আমাদের কী কী ক্ষতি হয়, তার থেকে বেরিয়ে আসার যে কী কী পদ্ধতি উনি আপনাদের কাছে প্রশ্ন রেখেছেন। প্রথমে আমি একটু বলবো, এই যে তাপ, এটা সাধারণত মানুষের শরীরের যে নর্মাল যে টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে নর্মাল স্বাভাবিক তাপমাত্রা। এটা শীতের দিনে অনেক সময় বাইরের দিকে আমার শরীরের ভিতরের যে তাপমাত্রা, সেটা কিন্তু সবসময় নিয়ার অ্যাবাউট 37 প্লাস মাইনাস সামান্য এর ভিতরে থাকে। শরীরের কোর টেম্পারেচার, যাকে আমরা বলি শরীরের ভিতরের তাপমাত্রা, বাইরের দিকে যদি কম হয় আমার শরীর অ্যাডজাস্ট করে, কিন্তু ভিতরে কিন্তু 37ই থাকে। বাইরে যদি বেশি হয় তবু কিন্তু শরীর ভিতরের টেম্পারেচার 37 রাখার চেষ্টা করে বিভিন্ন পদ্ধতিতে। এখন কোনো কারণে যদি ধরেন ভূপৃষ্ঠের তাপমাত্রা যদি অত্যন্ত বাড়তে 37-এর পরে যদি 40 হয়, 40 পর্যন্ত শরীর আমাদের একটা অস্বস্তি হয় শারীরিকভাবে, শরীর থেকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ হয় এই যে গরমের জন্য। তখন কি হয়, আমার শরীরের ভিতরে বাইরের দিকে যে টেম্পারেচার আসে, ভিতরে সেই টেম্পারেচার শরীরের ভিতরে প্রবেশ করে। ভিতরের যে শরীরের যে টেম্পারেচার, যেটা শরীরকে উত্তপ্ত করলো, সেই টেম্পারেচারকে স্বাভাবিক রাখার জন্য আমাদের ব্রেনের একটা বিশেষ ভূমিকা থাকে, যাকে আমরা আমাদের ভাষায় বলি হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাস শরীরের বাড়তি টেম্পারেচারটাকে কমিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। যেমন তার মধ্যে একটা হচ্ছে ঘাম।
ঘাম বেশি হয়, ঘামের মধ্যে দিয়ে শরীর থেকে জল বেরিয়ে যায়, জল যখন বেরিয়ে যায় তখন তার সঙ্গে শরীরের তাপমাত্রা বেরিয়ে যায়। এটা হচ্ছে শরীরের তাপ স্বাভাবিক রাখার একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে আমরা যখন শ্বাস প্রশ্বাস ফেলি তখন শ্বাসের সঙ্গে যে গরম বাতাস বেরিয়ে যায় তার মাধ্যমে আমাদের শরীরের কিছুটা ভিতরের যে বাড়তি তাপমাত্রা সেটা কিন্তু আমরা কিছুটা মানে কমে যায়। তারপরে শ্বাস প্রশ্বাস, তারপরে আমাদের বিভিন্ন ধরনের কতগুলি আরও আছে, যেমন পায়খানা পেচ্ছাপ, এগুলির সঙ্গে আমাদের শরীরে কিছুটা তাপ আমরা লস করি। কিন্তু এই তাপমাত্রা যখন স্বাভাবিক 40 ডিগ্রির পরে আরও যখন বাড়তে থাকে, 40-এর পরে 41, 42, 45 এই পর্যন্ত শরীর তবু মোটামুটি অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু যদি টেম্পারেচার যদি তার চেয়ে অনেক আরও বেশি যায়, যদি সেটা মানে যদি 40-এর পরে যদি 45, 46, 47 হয়, তখন সেটাকে আমরা বলি তাপপ্রবাহ, যেটা তখন নাকি শরীর তার ভিতরের যে টেম্পারেচার সেটাকে সবটা সে রেগুলেট করতে পারে না, যার ফলে ভিতরের তাপমাত্রা শরীরে মানে বেড়ে যায়। তখন এই যে বাড়তি তাপমাত্রার জন্য আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ আস্তে আস্তে ডেভেলপ করে। কি আসতে পারে? প্রথম হচ্ছে আমাদের আমাদের শরীরে ঘাম বেশি হবে। শরীরে ঘাম মানে কি, দেখা গেছে একজন সুস্থ মানুষ সারাদিনে প্রায় 5 থেকে 10 লিটার জল কিন্তু সারা ঘামের সঙ্গে বেরিয়ে যেতে পারে। তাহলে আমাদের শরীরের যে টোটাল যে ব্লাড ভলিউম হচ্ছে নিয়ার অ্যাবাউট 5 লিটার। এখন শরীরের যে ব্লাড ভলিউম বলতে ব্লাডের মধ্যে যে ভলিউমটা থাকে, তার বাইরে যে আরও যে জল থাকে, সেই টোটাল যে ব্লাড যে ফ্লুইড যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে জলের ঘাটতি হবে, শরীরে হবে ডিহাইড্রেশন। জলের ঘাটতি হলে আমাদের ব্লাডের ভিতরে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইড কমে গেলে আস্তে আস্তে হার্টের উপরে চাপ পড়বে। হার্ট তখন কী করবে, হার্ট ভালো করে পাম্প করতে মানে অস্বস্তি হবে এবং হার্ট রেট বেড়ে যাবে, হার্টের কার্ডিয়াক আউটপুট আমাদের কম হবে, যার জন্য কার্ডিয়াক আউটপুটের কম হলে আমাদের ব্রেন এবং কিডনিতে রক্ত কম যাবে। আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের ফেল হতে একটা সময় আসবে আমাদের আস্তে শরীরে আমাদের হার্ট ফেলার দিকে হতে পারে। অথবা আমার শরীরে যখন ডিহাইড্রেশন বেশি হয় তখন আমার ব্রেন যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখন একটা আমাদের পরিস্থিতি হতে পারে, সেটা হচ্ছে সানস্ট্রোক। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে ডিহাইড্রেশনের সঙ্গে সঙ্গে শরীর থেকে কিছু লবণ বেরিয়ে যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম। এই লবণগুলি আমাদের শরীরের প্রতিটা সেলকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। ইভেন হার্ট মাসল যে কাজ করে, হার্ট যে অটোমেটিক যে সিস্টেম যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন যে হচ্ছে, তার জন্য কিন্তু সোডিয়াম পটাশিয়ামের একটা বিশাল ভূমিকা থাকে। ব্রেন, হার্ট এবং আমাদের শরীরে যে প্রতিটা মাসল আছে, যে পেশিগুলি, সেই পেশিগুলির মধ্যে আমাদের তার একটা নির্দিষ্ট পরিমাণে থাকাটা খুব জরুরি। সোডিয়াম পটাশিয়াম সেলের ভিতরে বাইরে তার মানে নির্দিষ্ট পরিমাণ থাকাটা অত্যন্ত জরুরি। এখন জলের সঙ্গে যদি আমার সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায় তাহলে আমার শরীরের যে মাসেলগুলি দুর্বল হবে, পেশিগুলি ঠিকমতো কাজ করতে পারবে না, পেশিতে টান আসবে, শরীর আমার আস্তে আস্তে শরীর নিস্তেজ হবে, আমি অবশ ফিল করব, আস্তে আস্তে ব্রেন কাজ করতে মানে কাজ করতে পারবে না। যদি চরম পর্যায়ে যায় তখন কখনো যেটাকে বলে আমরা সানস্ট্রোক এবং মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। ওই জন্যই আমাদের অতিরিক্ত তাপমাত্রা আমাদের মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এটা একটা বিষয় জানতে চাইছি যে এই আপনি যে তাপমাত্রার কথাটা বলছেন, যে শরীরের বাইরের তাপমাত্রা অর্থাৎ আর শরীরের ভেতরের তাপমাত্রার ভেতরে যে ডিফারেন্সটা হবে, তার জন্যই এটা কি হবে? নিশ্চয়ই। এখন ভিতরের তাপমাত্রা অলওয়েজ ইট শুড বি মানে এটা সবসময় এটা আমার নির্দিষ্ট পরিমাণে রাখাটার জন্য আমার বডি সবসময় চেষ্টা করে। এখন যদি বডি ফেল হয়, যদি বাইরের তাপমাত্রা করে আমাদের ঘাম বেশি হবে, তো ঘাম হতে গেলে তো ঘামটা তো শরীর থেকে বেরিয়ে যেতে হবে, তো বেরিয়ে যাবে কোথায়? বাতাসে যাবে। এখন বাতাসের যদি জলীয় বাষ্পের কোনো অত্যন্ত বেশি হয় তাহলে আপনার সেই ঘামটাও তো বেরোতে পারবে না। তো ঘাম বেরিয়ে যেতে যদি না পারে তাহলে আমার শরীরের টেম্পারেচার ভিতরেই থেকে যাবে, যার ফলে শরীরের টেম্পারেচার বাড়বে। দ্যাট ইজ আমরা যাকে বলি কোর টেম্পারেচার। শরীরের ভিতরের টেম্পারেচার যদি ইট ইজ মোর দেন 40, 42, 43, তাহলে শরীরের যে বিভিন্ন যে কোষগুলি আছে সেই কোষগুলি আস্তে আস্তে নষ্ট হবে। তার জন্য শরীরের ভিতরের টেম্পারেচার রেগুলেট করার জন্য বাইরের আমার শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়াটা দরকার, কিন্তু একটা সময় ঘাম বেরোতে পারবে না, তখন শরীর আস্তে আস্তে ভিতরের টেম্পারেচার অটোমেটিক বেড়ে যাবে, তখন শরীরের ভিতরে আস্তে আস্তে ক্ষতির দিকগুলো আস্তে আস্তে হতে শুরু করে, সেটাকে আস্তে বডি তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখনই কতগুলি উপসর্গ যেমন সানস্ট্রোক বা ডিহাইড্রেশনের ফলে যে মানুষের যে ফেইলার, সেটা হার্ট ফেল হতে পারে, অর্গান ফেল হতে পারে, আস্তে আস্তে এগুলো হতে পারে, যদিও কম, বাট এটা হতে পারে যদি প্রচণ্ড তাপপ্রবাহ যদি আমরা নিজেদের মানে এটাতে যদি আমরা নিজেদেরকে এইভাবে যদি আমরা তাপের মধ্যে যদি নিজের মানে নিয়ে যাই, সেটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি তো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন হাসপাতালেও কাজ করেছেন, এই যে টেম্পারেচারটা এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে যে বাড়ছে, আপনার অভিজ্ঞতাটা কী বলে? কেন বাড়ে? টেম্পারেচার বাড়ার পিছনে কিন্তু শুধু ত্রিপুরা বলে কথা নেই, এটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীর সমস্যার পিছনে একটা খুব যুক্তিসঙ্গত বিজ্ঞান হচ্ছে, এটা কিন্তু প্রকৃতির সৃষ্টি নয়, এটা মানুষের সৃষ্টি, মনুষ্যের সৃষ্টি। আচ্ছা, মানুষ এটাকে সৃষ্টি করেছে।
আজকে তো হয়তো বহু বছর আগে বা 100 বছর আগে বা 50 বছর আগে পৃথিবীর তাপমাত্রা কিন্তু এত বেশি ছিল না, তাহলে হঠাৎ করে বাড়লো কেন? মানব সভ্যতার যে বিকাশ, যার জন্য নাকি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সিভিলাইজেশনের যে একটা ধারা, মানুষের যে প্রচণ্ডভাবে যে এই যে ইন্ডাস্ট্রির যে ব্যাপক প্রচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, মানুষের সিভিলাইজেশনের জন্য মানুষ আস্তে আস্তে কী করলো? ঘর বাড়ি তৈরি করলো, নগর তৈরি করলো, কারখানা তৈরি করলো। তার জন্য কোথায় কারখানা তৈরি করলো? আমার জঙ্গল কাটতে হলো, রাস্তা বানাতে হলো, আমার গাছ কাটতে হলো। তাহলে বন ধ্বংস, গাছ ধ্বংস, প্রকৃতির বিরুদ্ধে আমরা লড়াই করছি আমাদের সভ্যতাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য। প্রকৃতিকে আমরা প্রতি মুহূর্তে আমরা প্রকৃতিকে ইনসাল্ট করছি, অপমান করছি। তাহলে প্রকৃতিরকে অপমান করার জন্য আমার গাছ কী করে? গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড, আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা যেটাকে আমরা ছাড়ি, অথবা যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বিভিন্ন কারণে, সেই কার্বন ডাইঅক্সাইডকে আমাদের প্রকৃতির যে বৃক্ষ গাছপালা, সেটা তার প্রকৃতির খাদ্য হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সে কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে, অক্সিজেন ছাড়ে। এখন গাছ যদি আমি কেটে বলি, তাহলে অক্সিজেন কম তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হচ্ছে এটাকে গাছ শোষণ করতে পারবে না। এটা হচ্ছে একটা কারণ। এবং শুধু মানুষের এইভাবে তৈরি হয়, আরও কারণ হচ্ছে ইন্ডাস্ট্রির যে বিভিন্ন ধরনের যে এই কী বলে যানবাহনের তৈরি থেকে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হচ্ছে, যেগুলি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। ইভেন কিছু গ্যাস যেগুলি আরও কিছু গ্যাস আছে যেগুলি নাকি আমাদের যে রাস্তাঘাটের ড্রেন বা বিভিন্ন ধরনের আবর্জনা নোংরা জায়গা থেকে তৈরি হয়, মিথেন গ্যাস। আর কিছু গ্যাস তৈরি হচ্ছে যেমন ফ্রিজ বা বিভিন্ন ধরনের স্প্রে বা কতগুলি জিনিস আছে, এইগুলি যেটা হচ্ছে ফ্লোরো কার্বন, এইগুলি জিনিসগুলি তৈরি হচ্ছে বেশি। এবং এরা কী করছে? এরা বাতাসে থাকছে, এবং বাতাসের অবস্থাটা কি? বাতাস হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে 10-15 কিলোমিটার উপরে যে গ্যাস, যে বাতাসের যে লেয়ারটা থাকে, সেখানে থাকে ওজোন বলে একটা গ্যাস। এটা হলো অক্সিজেনের 3টা পরমাণু একসঙ্গে থাকে, ওজোন গ্যাস। এবং ওজোনের সঙ্গে থাকে কার্বন ডাইঅক্সাইড, মিথেন বা ক্লোরো, এই গ্যাসগুলি থাকে। তাদের নির্দিষ্ট পরিমাণে এরা স্বাভাবিক অবস্থা থাকে, এরা কিন্তু ক্ষতিকারক এতটা না। কারণ হচ্ছে কি, এরা আমাদের উপকারীও বটে। কেমনভাবে? এখন ধরেন আমার যে সূর্য থেকে যে আলো আসে, আমাদের কিন্তু আলো এবং তাপের উৎস হচ্ছে সূর্য, এবং সূর্য থেকে যে রশ্মি আসে তার ভিতরে অতি বেগুনি রশ্মি যেটা, সেটাকে আমাদের ওইখানে আমাদের যে ওজোন লেয়ার, ওজোন করে কি সেটাকে প্রায় অর্ধেকটা বা তার চেয়ে বেশি পরিমাণে অবজার্ভ করে আমাদের ভূপৃষ্ঠে পৌঁছতে দেয় না। এই ওজোন গ্যাসের জন্য আমরা আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠে মানুষের শরীরের তাপে, শরীরের চামড়ায় পড়ছে না। শরীরের চামড়া যদি সেটা পড়ে, অনেক সময় তার থেকে দেখা গেছে ক্যান্সার হতে পারে। এবং আমাদের ওজোন লেয়ার যদি নষ্ট হয়, তাহলে আমরা সেটাখানে আমরা আক্রান্ত। আমার একটা জিনিস হচ্ছে এইভাবে। আরেকটা কি হচ্ছে, এই যে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত পরিমাণে তৈরি হচ্ছে এই জিনিসগুলি থেকে, একটা হচ্ছে আমাদের গাছপালা কম আমরা কেটে ফেলছি, প্রকৃতিকে আমরা ধ্বংস করছি, অতিরিক্ত মানে যানবাহনের ধোঁয়া, বিভিন্ন ধরনের যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্রগুলি, তারপরে ধরেন রাস্তাঘাটের যে আবর্জনা, নোংরা এবং বিভিন্ন পচা টচা জিনিসপত্র, নর্দমা, এইগুলি থেকে আমাদের কার্বন মিথেন গ্যাস তৈরি হচ্ছে। এই জিনিসগুলি, গ্যাসগুলি আমাদের গিয়ে পৃথিবীর যে নর্মাল যে তার একটা অবস্থা যেরকম থাকা উচিত, তার যেহেতু বেশি পরিমাণে এখানে থাকছে। এবং থাকার জন্য কি হচ্ছে, সূর্য থেকে যে আলোটা আসছে, সেই আলোটা কিন্তু পৃথিবী কিন্তু রাত্রেবেলা সেই আলোটাকে আবার ছেড়ে দিচ্ছে। এই যে ছেড়ে দেওয়ার ফলে যে তাপটা যেটা উপর দিকে যাচ্ছে, সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সবটাকে আবার ছেড়ে দেয় না, সে কিছুটাকে আটকে রাখে। যার জন্য হয় কি, এই যে তাপটা যে আটকে রাখে, তার জন্য পৃথিবীর তাপমাত্রা কিন্তু একদম শূন্যতে পৌঁছায় না। এই ধরেন মোটামুটি যেটা তাপ, যেটা দিনের বেলা ছিল 40, এটা রাত্রেবেলা রেডিয়েশন বা তাপটাকে ছেড়ে দিয়ে দেওয়ার জন্য এটা হয়তো অনেকটা কমে গেল, কিন্তু সবটাকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু যেতে দেয় না, এটাকে সে আটকে রাখে। যার জন্য এটাকে আমরা আরেকটা নাম আছে গ্রিন হাউস গ্যাস। এবং এর পরিমাণ যদি বেশি হয়, তাহলে বেশি পরিমাণে তাপ আটকে দেবে। কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়, মিথেন যদি বেশি হয়, ক্লোরো ব্রোমো বা এই যে ফ্লোরো গ্যাস যদি বেশি হয়, তাহলে এরা করবে কি, এরা পৃথিবীর সূর্য থেকে যে আলোটা পৃথিবীর ভূপৃষ্ঠে আসছে, সেই আলোটা যখন আবার রাত্রেবেলা যখন বেরিয়ে যায়, তখন সেই তাপটাকে সবটাকে ওরা ছাড়বে না, ওরা পৃথিবীর ভূপৃষ্ঠে আবার তাপটাকে ফেরত দেবে। অথবা আস্তে আস্তে কী হবে, পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে। এখন প্রতি বছর যদি বাড়তে যদি মনে করেন এই বছর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10-15 বছর পরে আবার একটু করে যদি বাড়তে থাকে, তাহলে ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধির ফলে একদিন হবে আমাদের যে তাপমাত্রা বৃদ্ধির জন্য যে আমাদের গোলার্ধে, আমাদের যে উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে হতে মনে হতে পারে সেই বরফ গলতে শুরু করবে। এবং সেই বরফ যদি গলতে শুরু করে, তাহলে জলের পরিমাণ, জলের লেভেল বেড়ে যাবে, সমুদ্রের পারে যে সমুদ্রের যে নগরীগুলি আছে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে মানুষ যে আমাদের সৃষ্টি, আমরা যদি আমাদের মানে যে বিবর্তনের যে মানুষের সৃষ্টি, অত তার মাধ্যমে একটা স্তর আমরা তৈরি করেছিলাম যে বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে এই পরিমাণ 1.something 8%, তার ভিতরে অক্সিজেন থাকবে 19%,
এবং তার মধ্যে নাইট্রোজেন থাকবে 79 বা সামথিং %। এখন যদি এই যে বাতাসের যে ঘনত্বের যে পরিমাণটা, তার ভারসাম্য যদি আমরা কার্বন ডাইঅক্সাইডকে বেশি দিয়ে দিই, তাহলে মিথেন যদি বেশি থাকে বা অন্যান্য গ্যাস যদি যেগুলি এখানে আমাদের ক্ষতিকারক, এই গ্যাসগুলি যদি আমরা বেশি দিই, তাহলে আমাদের এই যে গ্যাসগুলি শরীরের পৃথিবী থেকে যে তাপমাত্রা যেটা বেরিয়ে যায়, সেটাকে আর বেরোতে দেবেন, আটকে রাখবে। মানুষই তার চেয়ে বড় দায়ী। কিন্তু আমরা ডাক্তার হিসেবে আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, আপনার ব্যাপক অভিজ্ঞতা, এই যে তাপ প্রবাহটা, মানুষ এর থেকে বাঁচার জন্য তাদের কি কি প্রোটেকশন নেওয়া উচিত? প্রোটেকশন তো আজকে যদি আমি চিন্তা করি, আজকে তো আমাদের অনেক দেরি হয়ে গেছে, অত সভ্যতা জানি না ভবিষ্যৎ কী হবে, কিন্তু পৃথিবীর যে পরিবেশবিদ বা যত বিভিন্ন ধরনের যে রাষ্ট্রগুলির মধ্যে যে আলোচনা, তারা সবাই বুঝে, কিন্তু কেউ কিন্তু সেটার উদ্যোগ, সবাই প্রয়োজনটা বুঝে, কিন্তু সেটাকে সঠিক ব্যবস্থা কিন্তু কেউ গ্রহণ করে না। হয়তো কেন আমি জানি না, কিন্তু এটা গ্রহণ হচ্ছে না, কারণ সভ্যতার জন্য আমাদের গাছ কাটতে হয়, সভ্যতার জন্য আমাদের ইন্ডাস্ট্রি বানাতে হয়। তাহলে আমরা কী করে আমাদের এই গাছপালাকে সংরক্ষিত করবো? তাহলে আমার উচিত ছিল আরেকটা বন তৈরি করা, উচিত ছিল আমার আরেকটা গাছ, একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো। তাহলে আমরা কিন্তু সেই জায়গাতে আমাদের দায়িত্বটা আমরা পালন করছি না। তাহলে আমার উচিত ছিল বন কাটলে একটা বন সেই সমপরিমাণ গাছ প্রতিস্থাপন করা পৃষ্ঠের মধ্যে আবার গাছ লাগান। তাহলে গাছ যদি আমরা লাগাতে পারতাম, তাহলে আমরা গাছ কাটার ফলে যে আমাদের যেটা নাকি অবশ্যম্ভাবী আমাদের সভ্যতাকে এগিয়ে যেতে হবে, তাই সভ্যতার জন্য প্রয়োজন আমাদের বন কাটা। একইভাবে সভ্যতার জন্য বাঁচিয়ে রাখার জন্য দরকার গাছ লাগানো। তাহলে আমরা একটা করলাম, ধ্বংস করলাম, কিন্তু আমরা সৃষ্টি করলাম না। তাহলে আমাদের ছিল বনায়ন, আবার নতুন করে বন সৃষ্টি করা, দ্যাট ইজ গাছপালা। যার যেখানে বাড়ি আছে, ঘর আছে, তার পাশে একটা গাছ লাগান, রাস্তায় গাছ লাগান, না করা হচ্ছে না। যার ফলে এটা আমাদের ত্রুটি। এটা কতটুকু কার উদ্যোগের ত্রুটি আমি সেই বলছি না, কিন্তু আমি জানি না, কিন্তু আমাদের উচিত ছিল সেই বন যেখানে আমরা ধ্বংস করছি, সমপরিমাণ বনের দ্যাট ইজ বৃক্ষরোপণ করা, যাতে করে আমরা অক্সিজেন বেশি পেতে পারি। কার্বন ডাইঅক্সাইডকে গাছ খেয়ে তাদের যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া তারা ইউজ করবে, যার ফলে সেটা সেই যে পৃথিবীর যে আস্তর, যে ভূপৃষ্ঠের যে স্ট্রোপোস্কোপিক বা যেখানে আমরা ওজন লেয়ারে সেখানে ওটা কার্বন ডাইঅক্সাইড ওটা যেতে পারতো না। তারপর ধরুন রাস্তাঘাটে যে আমাদের পচা জিনিসগুলি আমরা থাকে, এইগুলিকে আমরা যদি ব্যবহার না করি, তাহলে তাও একটু মোটামুটি এই পচা জিনিসগুলি রাস্তার ড্রেইন তো মিথেনকে যেখান থেকে তৈরি হয়, মিথেনও কম তৈরি হবে। আর আমরা যদি ধরুন এই যে বেশি পরিমাণে স্প্রে বা এই যে জিনিসগুলি আমরা ইউজ করছি, এখান থেকে যদি আমরা যদি একটু কমিয়ে আনতে পারি তাদের ইউজগুলি, তাহলে আমাদের এই যে ফ্লোরো যে গ্যাসগুলি, এগুলি বাতাসে কম যাবে। তাহলে আমাদের যে লেয়ারটা, সেটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই হচ্ছে একমাত্র ভরসা, যাতে করে আমরা এই স্তরটাকে বাঁচিয়ে রাখতে পারি। আলটিমেটলি আমরা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখতে পারি, মানব সভ্যতাকে, উদ্ভিদ ও সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারি। সর্বশেষ প্রশ্ন, এই মুহূর্তে এই গরমের জন্য মানুষের শারীরিক অনেক সমস্যা দেখা দিচ্ছে, এটার থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের কি কি করা উচিত, তাদের যদি একটু পরামর্শ। এখন প্রকৃতির সঙ্গে আমাদের কিন্তু সবটা কিন্তু আমরা এই যে সূর্যের যে কিরণ যেটা ভূপৃষ্ঠে পড়ছে, সেটা যে আমরা সবটা পুরোপুরি আমরা থেকে রেহাই পাচ্ছি না। এখান থেকে বাঁচার উপায়টা আমাদের এত সহজ না, কিন্তু আমাদের কাছে যেটা সহজ, যে আমি যদি বেশি পরিমাণে তাপের মধ্যে যদি আমি এক্সপোজ না হই, তাহলে আমি প্রথম হচ্ছে সূর্যের আলোতে আমাকে একটু বেরোবার ব্যাপারে সতর্ক হতে হবে। যারা বয়স্ক মানুষ, শিশু যারা, তারাই বেশি পরিমাণে তারা এই ব্যাপারে তাদের বডির প্রতিরোধ ক্ষমতা কম, তারা হয়তো এই ব্যাপারে খুব সহজে কাবু হয়ে পড়বে। তার জন্য আমাদের একটা পরামর্শ হচ্ছে সূর্যের আলোতে দিনের বেলা, যখন নাকি সকাল 10টা-11টার পর বিকাল 3টা-4টা পর্যন্ত সূর্যের আলোতে প্রখর থাকে, ওই সময়ে কম বেরোনো, ঘরের ভিতরে থাকা, ছায়ার ভিতরে থাকা, যত পরিমাণে বেশি হতে নিজেকে একটু আর মানে যাতে করে ডিহাইড্রেশন না হয়, রিহাইড্রেশন করা, মানে জলের পরিমাণটাকে বেশি করে খাওয়া। এবং একটাকে মনে রাখতে হবে, আমাদের যে শরীর থেকে লবণ বেরিয়ে যায়, সেই লবণের পরিমাণটাকে আমাদের নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। বেশি খেলে কিন্তু আবার খারাপ। আমরা অনেকে করে কি গ্লুকোজ খায়, গ্লুকোজ খায়, গ্লুকোজ কিন্তু বেশি খেলে কিন্তু আরও খারাপ। আপনাকে শরীরের যে জল আপনি খাচ্ছেন, সেই জল সুগারের সঙ্গে আরও বেরিয়ে যাবে। সুগার খাওয়াটাকে একেবারেই ঠিক বলে বিজ্ঞানীরা মনে করেন না। লবণের পরিমাণটা খুব নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। সেটা একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে আমাদের যে ওআরএস পাউডারগুলি আছে, এইগুলি কিন্তু তৈরি করার একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। যেমন মনে করেন বড় প্যাকেটগুলি আছে, যেটিতে প্রায় ধরেন 24 বা এত মিলিগ্রাম থাকে, ছোটো প্যাকেটগুলিতে 4.something থাকে, ছোটো প্যাকেটগুলি প্যাকেটগুলি। এইগুলিগুলা মানে তৈরি করার নিয়ম হচ্ছে একটা শেষে 1 গ্লাস জল, দ্যাট ইজ 200 ml অফ ওয়াটার। যদি আমরা এই রেশিওতে যদি তৈরি করি, তাহলে এটা কিন্তু হবে বডির যে ফ্লুইড তার পরিমাণে সমান, যার ফলে এটা শরীর থেকে জল টানবেও না, শরীর থেকে জল বেরও করবে না, এটা বডিতে কাজে লাগবে। যদি আমি বেশি ঘন জল খাই, এটা কিন্তু শরীর থেকে আরও বেশি জল নিয়ে আরও বেরিয়ে যাবে।
আবার কম ঘনত্বে খেলেও আমাদের ক্ষতি হবে। তাহলে তাকে তৈরি করে একটা নির্দিষ্ট পদ্ধতি। এছাড়াও আমাদের একটা পদ্ধতি আছে, 1 গ্লাস জলে 1 চিমটি লবণ। 1 চিমটি বলতে আমরা সেটাকে যাতে হাতের বাইরের দিকে, আঙুলের 2 চিপার মধ্যে বাইরের দিকে না থাকে, সেটাকে বেরিয়ে দিয়ে বাইরে থেকে ফেলে দিতে হবে। 1 চিমটি 2 আঙ্গুলের মাথায় যেটুকু লাগলো, এই 1 চিমটি লবণ, 1 গ্লাস জল মানে 200 ml ওয়াটার, বাস। তাহলে আমার জল এবং লবণ আমি পেয়ে গেলাম। এটাকে বারবার আমাকে খেতে হবে সারাদিনে, ধরেন অন্তত 8, 10, 14, 15 গ্লাস জল খাওয়াটা উচিত। রোদ্রে কম বেরোতে হবে। রোদ্রে যদি আমরা বেরোই তাহলে ছাতা ইউজ করতে হবে, এবং প্রয়োজনে আমাদের একটু বড় টুপি, যাতে করে আমাদের চোখ মুখ ঢাকা থাকে, ইউজ করতে হবে। আর গরমের দিনে সাদা জামা কাপড় পরতে হবে, কারণ সাদা জামা কাপড় আলুটাকে কম শোষণ করে, যার ফলে শরীর গরম কম হবে। সাদা জামা কাপড় আমার অন্য রঙিন কাপড়ের মতো তো তাপ শোষণ করে না, তাপটাকে ছেড়ে দেবে, অ্যাবজর্ব করবে না, যার ফলে শরীর উত্তপ তাপ কমাবে। এবং দিনে 2বার স্নান করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই সময়ের জন্য, প্রতিরোধ ব্যবস্থা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা এটার সঙ্গেই আর কি, এটা দিয়ে একটু শেষ করবেন। এই মুহূর্তে প্রচুর মানুষের কাছে নেমন্তন্ন আসবে, বিয়ে টিয়ে ইত্যাদি ইত্যাদি। খাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে? আমরা খাওয়ার ব্যাপারে তো শুনেন, খাওয়াটা হচ্ছে কি, আমরা যখন অনুষ্ঠানে খাই আমরা কিন্তু সবসময় অতিরিক্ত পরিমাণে আমরা খেয়ে নেই, এবং সেই পদগুলির ভিতরে জাঙ্ক ফুড, দ্যাট ইজ অতিরিক্ত পরিমাণে তেল, এগুলি অতিরিক্ত পরিমাণে ভাজা খাদ্য, অতিরিক্ত তেল, অতিরিক্ত পরিমাণে ধরেন মাংস আমরা একসঙ্গে খেয়ে ফেলে, যেটা ঠিক না। আমাদের খাওয়া হতে হবে একদম মানে পরিমিত আহার। আমার গরম আমাদের খুব হালকা মানে সহজ হজম হয় এরকম খাওয়ান খেতে হবে, শাক সবজিতে খেতে হবে, ফল খেতে হবে, তারপরে মাংস খেতে হবে। যদি খানো তাহলে একটু মানে পরিমিত, এবং সেটার হবে খুব কম ফ্রাই করা বা কম তেলে ভাজা, এরকম জিনিসগুলি খেতে হবে। জাঙ্ক ফুড খাওয়া চলবে না, ফাস্ট ফুড খাওয়া চলবে না। এবং এই যে কতগুলি অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ খাওয়াটা একেবারেই মানে ঠিক না, বা লবণও ইচ্ছামতো সেটা জলের ভিতরে গুলে খেলাম, এটাও ঠিক না, এটা অবৈজ্ঞানিক। এটা কিন্তু নির্দিষ্ট হিসাব মতোই খেতে হবে, যাতে করে তার পরিমাণ রক্তের যে প্লাজমার যে ভলিউম আছে তার সঙ্গে যাতে ইকুইভ্যালেন্ট হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সবচেয়ে বড় হচ্ছে আমরা কিন্তু প্রকৃতির বিরুদ্ধে আমরা অলরেডি লড়াই করে আমরা প্রকৃতিকে আমরা হারিয়ে ফেলছি। প্রকৃতি কিন্তু আমাদের কাছে পরাজিত, এবং আমাদের এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের ধ্বংস আগামী দিনে আমরা সৃষ্টি করছি। এটা নিশ্চয়ই জানেন, এই যে আগামী দিনে আর তাপমাত্রা বাড়বে, মানুষ কোথায় যাবে? আমাদের শরীরে কিন্তু প্রতিরোধ ক্ষমতা, সেই যা তাপমাত্রা বাড়বে সেটাকে প্রতিহত করার মতো ক্ষমতা আমাদের কখনো আসবে না। সতর্ক বলতে এটা হচ্ছে রাজনৈতিকভাবে যদি আমি বলি, সেটা বিশ্বের যারা নেতৃবর্গ তার দায়িত্ব, প্রত্যেকটা রাষ্ট্রের মানুষের দায়িত্ব, এবং আমাদের দায়িত্ব হচ্ছে গাছপালাকে বেশি পরিমাণে বৃক্ষরোপণ করা। একদম ব্যাপক পরিশ্রমের মাঝেও ডক্টর ইন্দ্রজিৎ পাল অতি সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের কাছে যেটা বলার চেষ্টা করলেন, প্রকৃতিকে বাঁচাতে, গাছকে বাঁচাতে সচেষ্ট হন। আর এই যে দাবাদহ চলছে তাতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা আপনাকে নিতে হবে, এবং খাওয়া দাওয়া তো ছেড়ে দিতে পারবেন না, খাওয়া দাওয়ার ব্যাপারেও কিছু সতর্ক হতে হবে। আর সর্বোপরি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে কোনো সমস্যা হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।